আমাদের নববর্ষ সন্ধ্যার প্রোগ্রাম শুরু হলো একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মোর হৃদয়ে গোপন বিজান ঘরে একলা রয়েছ নীরব শয়ন পারে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কত কাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজান ঘরে। এই গানটা সিনিয়র স্কুল স্টুডেন্টসদের খুবই প্রিয় গান। আমাদের মাঝে মধ্যে সং মেডিটেশন বলে একটা অ্যাক্টিভিটি হয়। সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম যে একটা গান যখন আমরা শুনি, সেই অনেক সময় আমরা ততটা মন দিয়ে শুনি না, এবং গানটার ভেতরে যে গভীর অনুভূতি আছে সেটা নিজের ভেতরে যায় না। আর এই ধরনের গান এটা এর ভেতরে যে অনুভূতিগুলো আছে, যা মিনিংটা আছে, সেটা যদি নিজের ভেতরে গিয়ে প্রবেশ করে তাহলে নিজের মধ্যে অনেকটাই চেঞ্জ আসে। কিন্তু বাচ্চাদের তো এটা বলে লাভ নেই যে মন দিয়ে শোনো গানটা। তাই জন্য আমরা সং মেডিটেশন বলে একটা অ্যাক্টিভিটি করি, যেখানে গানটা ব্যাকগ্রাউন্ডে প্লে করবে, এবং তার আগে আমি ওদের জাস্ট কিছু লাইনের মাধ্যমে বলি যে এই জায়গাতে কী ধরনের ইমেজ কবি দেখানোর চেষ্টা করছেন, কী ধরনের আবেগ প্রকাশ হচ্ছে, এবং সেই আবেগটা নিজের মধ্যে আনার চেষ্টা করো, সেই ইমেজগুলো কল্পনা করার চেষ্টা করো। এবং সেইটা যখন ওরা চোখ বুজে করে, গানটা যখন চলছে তার সাথে সাথে, তখন ওরা গানটাকে অনেকটাই নিজের ভেতরের মধ্যে ঢোকাতে পারে। এবং এই গানটা যখন হয়েছিল তখন অনেকেই খুব স্ট্রংলি ইম্প্যাক্টেড হয়েছিল এই গানটার মাধ্যমে, সং মেডিটেশন যখন হয়েছিল। তাই জন্য এটা ওদের একটা খুবই প্রিয় গান, এবং চন্দ্রশেখরও খুব ভালো গাইল গানটা। তারপর আমরা শুনলাম কবি অতুল প্রসাদ সেনের লেখা একটি গান। একা মোর গানের দোরে ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তোরে বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে।
অসাধারণ ছিল, অসাধারণ ছিল, অসাধারণ ছিল গানটা। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এবং অনেকেরই খুব ফেভারিট গান গাওয়াটা কঠিন এখানে এসে। তার কারণ হচ্ছে যে যেটা ফেভারিট সবার সেইটার মাইনিউট সব কিছুই সবাই খুব ভালোভাবে ভেতরে ঢুকে নিয়েছে, ফলে একদম পারফেক্ট হতে হবে এবং একদম পারফেক্টই ছিল। এরপর আমরা শুনলাম দুটি নজরুল গীতি। শূন্য এ বুকে পাখি মোড়ায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয় শূন্য এ বুকে। খুব ভালো ছিল, অসাধারণ ছিল। নজরুল অনেক দুঃখের গান লিখেছেন, এটা তার মধ্যে একটা। এটা ওনার ছেলে মারা যাওয়ার পর উনি লিখেছিলেন। নজরুলের আরও একটা দুঃখের গান আমরা শুনি এবার। স্বাগতা। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। খুব ভালো ছিল, খুব কঠিন গান। এটাও একটা দুঃখের গান, প্রেমের দুঃখ নয়, এটা একটু অন্যরকম দুঃখ। আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। এটা এটা যে কোনো শিল্পী বা স্রষ্টার দুঃখ। অনেক সময় যে কেউই, সে কবি হোক, লেখক হোক, যে কেউই কোনো বড় কাজ করতে চাইছে সৃষ্টির ক্ষেত্রে এবং পৃথিবীকে কিছু দিয়ে যেতে চায়, অনেক সময় সেই মানুষরাই তাকে অনেক সমালোচনা করে। নজরুলকেও অনেক সমালোচনা পেতে হয়েছে, রবীন্দ্রনাথকেও পেতে হয়েছে, সবাইকে। কারণ আমরা এখন এনাদেরকে সব খুব বিখ্যাত কবি, লেখক বলে জানি, বা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকেও আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ বলে জানি। কিন্তু তাদের জীবদ্দশায় কিন্তু যারাই এসব বড় কাজ করতে চেয়েছেন তাদেরকে মানুষ অনেক সময় ভুল বুঝেছে, অনেকে সমালোচনা করেছে, এবং সেই দুঃখ থেকেই এই গানটা লেখা। তারপর স্যার বাংলা ভাষার গুরুত্ব নিয়ে কিছু কথা বললেন। তা বাংলার এবং বাঙালির এরকম অনেক সম্পদ আছে, সেই সম্পদকে উপেক্ষা করলে আমাদের চলবে না। আজকাল বাঙালি হওয়া নিয়ে এবং বাংলায় থাকা নিয়ে বা বাংলা ভাষা নিয়ে, এসব নিয়ে গর্ব অনেক কমে গেছে। অনেকে তো বাংলা ভাষাকে একদম হেয় করেন, ভাবেন যে ভাষাটা একদম ইউজলেস।
সেই ধারণাটা ভুল। অনেক সময় কি হয় যে যেসব জায়গা বা যেসব সভ্যতা বা যেসব দেশ অর্থনৈতিকভাবে একটু এগিয়ে যাচ্ছে, আমাদের মনে হয় যে সেই সব জায়গার কালচার যদি আমরা গ্রহণ করি তবে আমরাও হয়তো তাদের মতো ওই বাইরের সাফল্যটা পেতে পারবো। তাই জন্যেই অনেক সময় বাংলাতে থেকেও অনেকে হিন্দি গান বেশি পছন্দ করে বা বিদেশি গান, ইংলিশ গান পছন্দ করে। এবার অনেক সময় এরকম হয়, আমাদের স্কুলের ব্যাপারটা অন্য, কিন্তু এরকম হয়তো হবে যে এদের বয়সের ছাত্রছাত্রীরাই অন্যান্য কোনো স্কুলে যদি কেউ বলে যে আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, তখন হয়তো অনেকে তাদেরকে ঠাট্টাই করবে। বাঙালি এখন এই লেভেলে পৌঁছে গেছে যে নিজেদের যে শ্রেষ্ঠ সম্পদ সেইটাকে নিয়ে গর্ব করার দূরে থাক, সেটা এখন তাদের একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে। তা এই পরিস্থিতি থেকে আমাদের উঠে আসা দরকার। তার কারণ হচ্ছে যে এই ভেতরের সম্পদটাই সব, বাইরের যে সাফল্য সেটা আসে যায়। কোনো দেশ কখনো উপরে ওঠে, সেই দেশ কিছুদিন বাদে আবার নিচে নেমে যায়। আজকে পৃথিবীতে বাইরে একটা যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে। এবার দেখে মনে হবে ইরান একদম মাটির সাথে মিশে যাচ্ছে এবং ওরা আমেরিকার থেকে অনেক কম শক্তিশালী। কিন্তু এই সিচুয়েশনই জাস্ট 300 বছর আগে সম্পূর্ণ আলাদা ছিল, 300-400 বছর আগে। তখন এই যে পার্সিয়ান এম্পায়ার, ওদের যে সাম্রাজ্য যেটা ছিল ইরানে, সেটা পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল। আর তখন আমেরিকার কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, তো এরকম সভ্যতার ওঠানামা হয়। ফলে এই ভেতরের শক্তিটাই আসল। একটু ওঠানামা হয় বাইরের ব্যাপারটাতে, কিন্তু ভেতরের শক্তিটাতে যদি আমরা অবজ্ঞা করি তবে কোনোদিনই উঠে দাঁড়ানো যাবে না। সেরকমই বাঙালির মধ্যে এই যে ভেতরের শক্তি আছে, যে শক্তি পথ রবীন্দ্রনাথ আমাদের দেখিয়েছেন, বিবেকানন্দ আমাদের দেখিয়েছেন, সেই পথে আমাদের যেতে হবে এবং সেই পথ নিয়ে গর্ব থাকা দরকার। হয়তো কোনো ঐতিহাসিক রাজনৈতিক কারণে এই মুহূর্তে আমরা একটু অর্থনৈতিক দিক থেকে হয়তো পিছিয়ে আছি, সেটা হতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ওই ইংলিশ স্কুলে পড়ানো, ক্লাস 1 থেকে ইংলিশ পড়ানোটা বন্ধ হয়ে ক্লাস 6 থেকে পড়ানো হয়েছিল, এবং তার ফলে বাঙালি একটু বাইরের যে সাফল্য সেই দিক থেকে একটু পিছিয়ে গেছিল। এবার অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে ইংলিশ পড়ানোটা খুব খারাপ কিছু আইডিয়া ছিল না। তার কারণ হচ্ছে যে অনেক দেশই, যদি চায়না দেখা যায়, জাপান দেখা যায়, বা ইউরোপিয়ান অনেক কান্ট্রি দেখা যায়, যারা নিজেদের ভাষাকে প্রাধান্য দেয়, তারা কিন্তু বাইরের ভাষা শেখে না। কিন্তু তারা কি হয়, তারা এর সাথে সাথে অর্থনীতিটাকেও জোরদার করে। ফলে চায়না নিজেদের মধ্যেই সেলফ সাফিসিয়েন্ট। এবার ওরা যদি বলে আমরা ইংলিশ শিখবো না, আমরা চাইনিজ ভাষাতেই কথা বলবো, তাদের কিন্তু অর্থনীতি খুব জোরালো এবং তার জন্য তারা সেটাকে অ্যাফোর্ড করতে পারে। আমাদের সেই সময় কি হলো, ওই 1970s 80s-এ আমরা ইংলিশ কম শিখলাম, কিন্তু সাথে সাথে আমাদের ভেতরের যে ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি, ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বার হয়ে গেল বিভিন্ন স্ট্রাইক, লকআউট এসবের মাধ্যমে, এবং অর্থনীতিটা আস্তে আস্তে অনেক কমজোরি হয়ে গেল। এবার অর্থনীতি যখন কমজোরি হয়ে যাবে তখন অবশ্যই বাইরের বিভিন্ন স্টেট, কান্ট্রি, এদের প্রতি আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে। তখন তাদের ল্যাঙ্গুয়েজ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই সিচুয়েশনে আমরা কিছুদিন এসেছি, কিন্তু সেটা এইসব ওঠানামা চলতে থাকে। তাই বলে যে আমাদের যে ভালোটা আমরা গ্রহণ করব না এবং ভাববো যে সেটা ইউজলেস, সেটা কিন্তু খারাপ ব্যাপার। এবং শুধু আমাদের স্কুলেই নয়, আমি চাই যে এই বাংলা ভাষার মধ্যে যা যা ভালো আছে সেটা এরা সবাই ছড়িয়ে দিক সব জায়গায়, এবং আপনারাও সবাই।